জয়ে বিপুল হলেও আত্মতুষ্টির জায়গা নেই। নজর সংগঠনে বাংলায় বিজেপির পঞ্চনিষ্ঠা কর্মশালা। জেলায় জেলায় যাবেন বিজেপির কোর কমিটির সদস্যরা। বাংলায় দলের সংগঠন মজবুত করতে এবার বঙ্গ বিজেপির নেতাদের হোমওয়ার্ক দিল দিল্লি। বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় প্রথমবার সরকার গড়েছে বিজেপি। বাংলার পিচে ডাবল সেঞ্চুরি। এই বিপুল জয় যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, শুরু থেকেই সতর্ক পদ্ম শিবির। কোর কমিটিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সংগঠন নিয়ে কোনো রকম ঢিলেমি চলবে না। সংগঠন যদি ছেড়ে দেয় তাহলে বিজেপির রইলটা কি? অতএব বিজেপি তার মণ্ডল স্তর কেন, তার বুথ স্তরকে নিয়ে সম্পূর্ণ সাংগঠনিক রীতিনীতি করবে। আগামী দিনেও চলবে। খুব ভালো অবস্থা আছে সংগঠনের, একদম মণ্ডল না, আমরা বুথ পর্যন্ত পৌঁছাবো। 26-এ বাংলা জুড়ে পদ্মের চাষ। বাংলায় প্রথম বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সাফল্য নিঃসন্দেহে বিপুল, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। বিজেপির এখন টার্গেট বাংলায় দলের সংগঠনের শিকড় আরো মজবুত করা। দেশে পরবর্তী লোকসভা ভোট 2029-এ, সেই ভোটকে সামনে রেখে বাংলার জন্য রোডম্যাপ তৈরি করে দিয়েছে দিল্লি। এই রোডম্যাপের নাম পঞ্চনিষ্ঠা। জুলাই জুড়ে বাংলায় চলবে পঞ্চনিষ্ঠা কর্মশালা। সংগঠনের ভিত্তি হবে এই 5টি নিষ্ঠা, কর্মীদের আদর্শের স্তম্ভ হবে এই 5টি নিষ্ঠা। 1. শ্যামাপ্রসাদের নীতি, অর্থাৎ জাতীয়তাবোধ, দলের প্রতি নিষ্ঠা এবং জনতার সেবা। 2. দলের বিচারধারা, আগে দেশ, পরে দল এবং তারপরে ব্যক্তি স্বার্থ। 3. শীর্ষ নেতৃত্বের সঙ্গে কর্মীর যোগাযোগ, কর্মীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ। এইভাবেই মজবুত হবে সংগঠন। 4. কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের নেতা ও কর্মীদের সমন্বয়। 5. দলীয় শৃঙ্খলা রক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ। বাংলায় বিজেপির সরকার, এবার লক্ষ্য সংগঠন। পঞ্চনীতিকে সামনে রেখে এলাকায় এলাকায় যাবেন কোর কমিটির সদস্যরা। কথা বলবেন কর্মীদের সঙ্গে, কর্মীদের বোঝাবেন ভোটে জিতলেও আত্মতুষ্টি নয়। এলাকায় ঘুরতে হবে কর্মীদের, বাড়াতে হবে জনসংযোগ, বাসিন্দাদের সুবিধা অসুবিধা জানতে হবে, অভিযোগ থাকলে দলের জনপ্রতিনিধিদের জানাতে হবে। 5 বিষয়েই বুথ, জেলা, জোন, এমনকি মণ্ডল স্তর পর্যন্ত গিয়ে রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কোর কমিটির সদস্যরা দেবে পাঠ, হবে শিক্ষাদান পর্ব। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাংলা জিতেছে বিজেপি আর ভোট উৎসবে শরিক হয়েছে। এবার বাঙালির মননের শরিক হতে চায় পদ্ম শিবির। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিপুল জনসমর্থন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় বিজেপি। 26-এর মহাযুদ্ধে পদ্ম একাই 200 পার। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, বাংলায় বিজেপির এই জয় যতটা না তাঁদের পক্ষে ভোট, তার থেকে অনেক বেশি তৃণমূলকে প্রত্যাখ্যানের ভোট। পদ্ম শিবির চায় পরের ভোট হোক বিজেপিকে জেতানোর জন্য। বাঙালির ভোট পাওয়ার পর এবার বাঙালির মননে জায়গা পেতে চায় বিজেপি। ভারতীয় জনসংঘের প্রয়াত সভাপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মনে করতেন, সংগঠনের বিস্তার শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য নয়, সমাজে জাতীয় চেতনার জাগরণ ঘটানোর জন্য।
এই আদর্শকে আপ্তবাক্য করেই বাংলার মাটিতে এগোতে চায় বিজেপি। এককালে জাতীয়তাবাদের পীঠস্থান বলা হতো বাংলাকে। স্বাধীনতার পর বাংলার রাজনীতি হেঁটেছে অন্য পথে। উদ্বাস্তু সমস্যা, শ্রেণী সংগ্রাম, আন্দোলন, এ রাজ্যে রাজনীতি রাজপথ গিয়েছে লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই ৭-এর দশক থেকে এই লড়াইয়ে গাঢ় হয়েছে লাল রং, বামপন্থী চিন্তাধারা। অনেকে বলেন ৩৪ বছরের বাম শাসন বাঙালির ডিএনএ বদলে দিয়েছে, বামপন্থা বাঙালির চিন্তায়, ভাবনায়, মননে। অনেকে বলেন মার্ক্সবাদ যেন বাঙালির মাছ ভাত। এবার বাঙালির মননে জায়গা করতে চায় বিজেপি। এই যাত্রাপথে পদ্ম শিবিরের মন্ত্র জাতীয়তাবাদ। মণ্ডল স্তরের কর্মীদের প্রশিক্ষণ দিতে বিজেপি একটি বই প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় চিন্তাধারাকে মানুষের জীবনের অংশ করে তোলাই লক্ষ্য। জাতির অবিরাম যাত্রাপথে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়, এখানে বিজেপির ভোট আছে, কর্মী নেই। এবার সেই কর্মী বাহিনী তৈরি করতে চায় তারা। পদ্মের মূলত দুটি লক্ষ্য। প্রথমত, প্রতিটি বুথে সাংগঠনিক কাঠামো তৈরি করা। যে সমস্ত এলাকায় বিজেপি দুর্বল সেখানে বাড়তি নজর দেওয়া। দ্বিতীয়ত, সমাজের সব স্তরে সংগঠনের ডালপালা ছড়িয়ে দেওয়া এবং আরো বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের লড়াইয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে। তাই বদলের বাংলায় বিজেপি চায় মানুষের প্রত্যাশাকে ভরসায় পরিণত করতে। কর্মীদের প্রতি দলীয় নেতৃত্বের নির্দেশ, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আচার ব্যবহার সংযত রাখতে হবে। মানুষের কথা ধৈর্য ধরে শুনতে হবে। বাঙালির সাংস্কৃতিক উদযাপনের শরিক হতে হবে। প্রয়োজনে বিশিষ্টদেরও সামিল করতে হবে। বিধায়ক এবং মন্ত্রীদের প্রতি দলের বার্তা, সরকারি কাজের পাশাপাশি দলের সংগঠনকে জোরদার করতেও সময় দিতে হবে। মণ্ডল, জেলা, রাজ্য প্রতিটি স্তর অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ভারতীয় জনতা পার্টি সংগঠন নিয়ে চলে, বুথ লেভেল থেকে নিয়ে কেন্দ্র লেভেল অব্দি। আশীর্বাদ করুন যাতে বাংলাকে সোনার বাংলা পথে নিয়ে যেতে আমরা আমাদের অপ্রাণ চেষ্টা, লক্ষ্য নিয়ে আছি, লক্ষ্যটা পূরণ করতে পারি। এগিয়ে যেতে হবে, যাতে শুধু ভোটে জেতা নয়, বাঙালির ভাবনা, চিন্তা এবং মননেও ভালো মতো জায়গা করে নিতে পারে বিজেপি। নিউজ 18 বাংলা। 21শে জুলাইয়ের বিচার চাই, মুখ্যমন্ত্রীকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্তকে টেনে মমতাকে নিশানা কাকলির। 93-এর 21শে জুলাই পুলিশের গুলিতে 11 যুবক কংগ্রেস কর্মীর মৃত্যু। আর সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। মমতার আমলে সেই মনীশ গুপ্তকেই মন্ত্রী করা হয়। মনীশের নাম টেনে দোষীদের শাস্তির দাবি কাকলির। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা এবং নতুন করে 21শে জুলাইয়ে তদন্ত শুরুর দাবি বারাসতের সাংসদের। তার এই চিঠির বয়ান দেখে অনেকেই মনে করছেন তার নিশানায়, মূল নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনীশ গুপ্তের প্রসঙ্গ তুলে মমতাকে তীব্র আক্রমণ করেছেন এবং তিনি যেটা একদম শুরু থেকে বর্ণনা করেছেন যে 1993 সালের 21শে জুলাই এসপ্ল্যানেডে গুলি চালানো হলো, 13 জন যুব কংগ্রেসের কর্মী মারা গেলেন। এই সময় যারা যারা দায়িত্বে ছিলেন তাদের প্রসঙ্গ তুলেছেন এবং সেটা মনে করছে সেইখানেই তিনি লিখেছেন যে এই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার হাতেই ছিল হোমের দায়িত্ব অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব, কিন্তু বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু পুলিশের বিষয়টি তিনি দেখতেন। এবং বিমান বসু ছিলেন
সিপিএম এর নেতা, রাজ্য সম্পাদক সিপিএম এর, এবং সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত। কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছেন, 21শে জুলাইয়ের দোষীদের আজও বিচার হয়নি, মন্ত্রী, আমলা এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হয়নি। চ্যাটার্জি কমিশনের সুপারিশ সত্ত্বেও সেই সময় স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গ্রেপ্তার করা হয়নি বা তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি। উল্টে তৃণমূল সরকার তাকে ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছিল এবং তারপর রাজ্যসভায় পাঠিয়েছিল সাংসদ করে। এইটাই কাকলি ঘোষ দস্তিদার যেটা লিখেছে, এইটা কেন হচ্ছে, কেন এতদিনও বিচার মিলবে না? কারণ সেই সময় যে কমিশন বসেছিল, জাস্টিস সুশান্ত চ্যাটার্জির কমিশন, সেই কমিশন স্পষ্ট করে বলেছিল এই গুলি চালানোর ঘটনা বিনা প্ররোচনায়, বিনা প্রয়োজনে একটা অসাংবিধানিক বলে এই ঘটনাকে চিহ্নিত করেছিল এই কমিশন, যে এটা কোনো কোনো ক্ষেত্রে জালিয়ানওয়ালাবাগের নৃশংসতাকেও ছাপিয়ে গিয়েছে। এইরকম একটা ঘটনার বিচার মিলবে এই আশা নিয়ে পরিবর্তন হয়েছিল 2011 সালে, কিন্তু তারপর সেই পরিবর্তনের পর এই বিচার আজ পর্যন্ত মেলেনি। তার মাঝখানে কেটে গেল প্রায় 15 বছর। সেইখানেই কাকলি ঘোষ দস্তিদারের দাবি এই কমিশনের যে রিপোর্টটা সেটাকেও সামনে আনা হোক। কারণ কমিশনের রিপোর্টে নাকি বলা হয়েছিল যে 21শে জুলাইয়ের যেসব ক্রিটিক্যাল ফাইল সেগুলো নাকি লালবাজার এবং রাইটার্স থেকে মিসিং, সেই রিপোর্টটাকেও সামনে আনা হোক। এবং সেই কমিশনের রিপোর্টে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল কারা কারা দোষী এর জন্য, তাদের বিরুদ্ধে পুলিশ এবং আমলা এবং আরো কারা কারা কাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সেই সুপারিশও করা হয়েছিল। তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল 21শে জুলাই এর বিচার হবে, কিন্তু তার সেটা কিছুই হয়নি। উল্টে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন সেই সময়, তাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে, তারপর আবার রাজ্যসভার সাংসদ করা হয়েছে। সেই জন্য কাকলি ঘোষ দস্তিদারের দাবি যে এই কেস আবার রিওপেন করা হোক, ঠিক মতো চার্জ দেওয়া হোক, চার্জ দিয়ে যারা যারা অভিযুক্ত বা যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং কমিশন যে রিপোর্ট পেশ করেছিল, রিপোর্ট সাবমিট করেছিল সেই সময়, সেটাকে প্রকাশ্যে আনা হোক। তাহলেই বোঝা যাবে তারা সেই সময় দোষী ছিল। তো এই যে চিঠির বয়ান তিনি যেই রকম ভাবে আঙুল তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, তাতে অনেকে মনে করছেন কাকলি ঘোষ দস্তিদারের আসলে টার্গেট, তার মূল নিশানায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই নিয়ে তৃণমূলের টানাপোড়েন, নব ও মমতা তৃণমূলের মধ্যে 21-এর অধিকার নিয়ে চাপান্ন তোর, আর তার মাঝে মুখ্যমন্ত্রীকে কাকলির চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 21শে জুলাই আমরা জানি তৃণমূলের একটা প্রায় অ্যানুয়াল একটা অনুষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতি বছরই অত্যন্ত ধুমধাম করে তৃণমূল 21শে জুলাই পালন করছে, এবং 21শে জুলাই নিয়ে তাদের আবেগের শেষ ছিল না। অনেকদিন আগে থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হতো, বিশেষ করে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই 21শে জুলাই একটা অনুষ্ঠানটা একটা বিরাট মাপের অনুষ্ঠান হতো। হ্যাঁ, মহা ধুমধাম করে 21শে জুলাই এর অনুষ্ঠান হতো, এবং সেখান থেকে তৃণমূলের দাবি তারা এটা এইভাবেই শহীদ দিবসটা তারা পালন করতো, 21শে জুলাই শহীদদের তারা স্মরণ করতো। কিন্তু এই সেই 21শে জুলাই সেখানেই কাকলি ঘোষ দস্তিদার একদম সেখানেই আঘাত করেছেন। তিনি যেটা চিঠিতে লিখেছেন যে 21শে জুলাই যে এই আবেগ, এই যে 21শে জুলাই দোষীরা শাস্তি পাবে, এই আশাটা তো ছিল। পরিবর্তন তো 2011 সালে হয়েছিল, সেই আশাটা তো করা হয়েছিল। এই শহীদদের পরিবার এতদিনে কি পেল? তারা তো দেখতে পেল যে যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অন্যতম যার বিরুদ্ধে আঙুল উঠেছিল সেই মনীশ গুপ্ত, এই সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মন্ত্রী করা হলো, ক্যাবিনেট মিনিস্টার হলেন তিনি, তারপর তিনি রাজ্যসভার সাংসদ হলেন। তাহলে এই যে যারা নিজেদের ছেলেদের হারালো, নিজের পরিবারের সদস্যকে হারালো, যারা 21শে জুলাই যাদের প্রাণ গেল, 1993 সালে, তাহলে তাদের পরিবারের লোকেরা তাহলে কি পেল? এই প্রশ্নটাও কিন্তু এই চিঠিতে মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সেখানে তিনি এই প্রশ্নটা করেছেন, এবং তিনি তাদের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন যে তাদের বিচার চাই, 21শে জুলাই এর বিচার চাই, নইলে তাদের সাথে বিচ্ছে করা হবে। এই যে যারা তাদের সেদিনটা প্রাণ গেছিল তাদের সঙ্গে বিচ্ছে করা হবে। এই কারণে 21শে জুলাইয়ের বিচার চাই, এবং কমিশন যে বসেছিল সেই কমিশনের রিপোর্টও প্রকাশ্যে আনা হোক, এই দাবিও কাকলি ঘোষ দস্তিদার করেছেন।
তার এই চিঠির বয়ান দেখে তিনি যেভাবে মনীশ গুপ্তের বিষয়টিকে সামনে এনেছেন, সামনে এনে সেদিন সেই সময় ঘটনা বলেছেন, তারপর ধাপে ধাপে তৃণমূলের আমলে যে কিছুই করা হয়নি সেই অভিযোগ তুলেছেন, সেটা থেকে অনেকে মনে করছেন আসলে কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে আর পঞ্চায়েত প্রধানের হাতে থাকবে না আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন সরকারি আধিকারিক। আর পঞ্চায়েত আইন সংশোধনের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব, তাই বলে দেয়নি। মহাত্মা গান্ধী বলেছিলেন, প্রকৃত ভারত গ্রামে থাকে। গ্রামের অর্থনীতিকে সচল রাখতেই শুরু হয়েছিল পঞ্চায়েতি রাজ। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তৃণমূল জামানায় এই পঞ্চায়েতের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। 100 দিনের কাজ থেকে উন্নয়নের টেন্ডার, রাস্তার পিচ, সবকিছুতেই দুর্নীতির অভিযোগ। পালাবদলের বাংলায় পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে এবার নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিতে চাইছে রাজ্য। তার পরিবর্তে পঞ্চায়েতের খরচে অনুমোদন দেবেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। প্রতিটি পঞ্চায়েতে একজন করে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকেন। সংশোধনী পাশ হলে তার হাতেই যাবে পঞ্চায়েতের আর্থিক ক্ষমতা। তৃণমূল জামানায় পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক নেতাকে। অনেকে বলেন গ্রামের এই ক্ষোভই আছড়ে পড়েছে ইভিএমে। গ্রাম বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। অর্থ নিয়ে অনর্থ। পঞ্চায়েতে এবার এই অর্থ আর রাজনীতিকদের হাতে রাখতে চায় না সরকার। বাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী এই ব্যবস্থা। এতদিন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আর্থিক ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে থাকলেও গ্রাম পঞ্চায়েতে এই ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতে। 100 দিনের কাজে অনুমোদন, টেন্ডার ডাকা, যাবতীয় ক্ষমতা ছিল পঞ্চায়েত প্রধানের হাতেই। দুর্নীতির অভিযোগের জেরেই 2022 সালে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। পালাবদলের পর 1 জুলাই থেকে চালু হয়েছে 125 দিনের কাজ। দৈনিক মজুরিও বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। 26 রাজ্যে পালাবদল হলেও এখনো প্রায় সব পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দুর্নীতি এড়াতেই এমন পদক্ষেপ। পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি আটকাতেই এই নয়া আইনে সংশোধন আনছে রাজ্য সরকার। এই বদলের ফলে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ আর উঠে আসবে না বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।